স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। জানি না এই ভিডিও যারা দেখছো তারা এই পংক্তিটিকে মনে করতে পারছো কিনা। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওয়ে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত শূদ্র জাগরণ নামক প্রবন্ধখানি, যেটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়। প্রবন্ধের বিষয়বস্তু একত্রিত করে, অর্থাৎ একটা ছোট সীমানার মধ্যে বেঁধে তার মূল কথাগুলোকে আমি এই ভিডিওয়ে আলোচনা করছি। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি। বহু ছাত্রছাত্রী অনেক অনুরোধ জানিয়েছিল তাদের পরীক্ষার আগে কয়েকটা ভিডিও দেওয়ার জন্য, দিতে পারিনি বলে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করি। এখন আসি শূদ্র জাগরণ প্রবন্ধখানির বিষয়বস্তুর মধ্যে। আমরা জানি যে 4টি বর্ণে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ চিহ্নিত। 4টি বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের মানুষের মধ্যে দেখা যায় যে যারা শূদ্র তারা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে ওই 3 বর্ণের দায়ভারকে কাঁধে বহন করেছে চিরজীবন। অথচ প্রাবন্ধিক বলছেন যে সেই শূদ্রদের বর্তমানে কোনো দেখা পাওয়া মুশকিল, অর্থাৎ তাদের কোনো অস্তিত্ব নেই। তাদের অস্তিত্ব শুধু শ্রমে, তাদের অস্তিত্ব শুধু দায়ভার বহনের মধ্যে। কিন্তু আর 3টি সম্প্রদায় তাদেরকে কোনো সুখ স্বাচ্ছন্দ্য দিতে প্রস্তুত নয়। ফলে প্রাবন্ধিক শূদ্রদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন এবং তারা যে কতটা অসহায় সেই মন্তব্যের মধ্যে দিয়ে প্রবন্ধখানি শুরু করেছেন। প্রাবন্ধিক এই শূদ্রদেরকে চলমান শ্মশান এবং ভারবাহী পশু, এই দুটি মন্তব্যের মধ্যে দিয়ে চিহ্নিত করেন। চলমান শ্মশান অর্থাৎ তারা যুগে যুগে পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদেরকে নিঃশেষ করে বটে, কিন্তু তারা কোনো সমাজের মধ্যে সামাজিকতার ঊর্ধ্বাসন পায় না। তাই তাদের বেঁচে থাকা এবং তাদের পরলোকে যাওয়া দুটোই যেন সমান, অর্থাৎ তাদের জীবিত কালটাও সেই শ্মশানের অগ্রশীল মানুষের জীবনের শেষ পরিণতির মতো চলে বলে তিনি এমন মন্তব্য করেছেন। আর ভারবাহী পশু 3টি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ্য, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3টি বর্ণের যত মানুষ আছে তাদেরকে সেবা দেওয়া, তাদের মুখের খাদ্য জোগাড় করা, তাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্য নির্মাণ করা ইত্যাদি করে যায় বটে, কিন্তু তারা চিনির বলদের মতো কোনোদিনই চিনির স্বাদ পায় না। সেই জন্য তাদেরকে প্রাবন্ধিক ভারবাহী পশুর সঙ্গে তুলনা করেছেন। প্রাবন্ধিকের পরের প্যারায় অর্থাৎ দ্বিতীয় মন্তব্যে তিনি ওই যে 3টি উচ্চবর্ণ, ওই 3টি উচ্চবর্ণ সম্পর্কেও তাঁর যে মোহময়তা দূর হয়ে গেছে সেটা তিনি ব্যক্ত করেন। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইংরেজের সান্নিধ্যে এসে তারাও কিন্তু আর নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারছে না। অর্থাৎ যে গৌরবে গৌরবান্বিত, ইতিহাস যে প্রমাণ দেয় সেই প্রমাণের ভার তারা আর বহন করতে পারছে না। তারা ইংরেজের দাস হয়ে পড়েছে। প্রত্যেকেই যে যার স্বার্থ রক্ষা করবার জন্য ইংরেজের কাছে তারা নিজেদেরকে বিকিয়ে দিয়েছে। তাই তাদের অস্তিত্ব আজকে নেই। তারা আজকে শূদ্রত্বে পরিণত হয়েছে ইংরেজের কাছে। তাই প্রাবন্ধিক মন্তব্য করেছেন তাদের চেষ্টায় তেজ নেই, উদ্যোগে সাহস নেই, মনে বল নেই, অপমানে ঘৃণা নেই, আছে কেবল জাতি বিদ্বেষ। অর্থাৎ একে অপরের সঙ্গে লড়াই করে চলেছে। কেউ কাউকে সহ্যের সীমায় রাখতে পারে না, একে অন্যের সঙ্গে বিদ্বেষের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে অতিবাহিত করে। ফলে তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিম্ন পরিসরের দিকে তারা এগিয়ে যাচ্ছে ক্রমশ। তবে এই প্রসঙ্গে প্রাবন্ধিকের মন্তব্য, এরা কিন্তু একটি কাজ সঠিকভাবে করে, সেটা হলো দুর্বলের উপরে অত্যাচার, আর সবলের তারা পদলেহন করে। যারা ইংরেজ এই দেশে এসে তাদের আভিজাত্য প্রকাশ করে চলেছে, তাদের পদলেহন অর্থাৎ তাদের
পিছনে নিজেদেরকে শ্রমিক হিসেবে নিযুক্ত করা, তাদেরকে তোষামোদ করা, তাদের পারফরম্যান্সের অনুযায়ী নিজেদের কাজকর্ম সাধন করা ইত্যাদিতে এরা একটুও পিছপা নয়। প্রাবন্ধিক মনে করেন তবুও আশা আছে, কারণ তিনি পাশ্চাত্যের দিকে তাকিয়ে লক্ষ্য করেছেন যে যারা একদিন রোমে দাস ছিল তারা আজকে ক্ষত্র বীর্যে উন্নত হয়েছে। অর্থাৎ দাসেরা মানে যারা শূদ্রত্ব নিমজ্জিত ছিল তারা আজকে ক্ষত্রিয় পর্যায়ে উন্নীত হয়েছে। চীনে যারা একদিন আভিজাত্যকে প্রকাশ করত তারা শূদ্রত্বে পরিণত হয়েছে। আর জাপানের মানুষজন সেখানে তারা শিল্প চাতুর্যে নিজেদেরকে উন্নত স্থানে উপনীত করেছে। সুতরাং এদেশের শূদ্ররাও যদি একদিন নিজেদের মধ্যে সংগঠিত হয় এবং তারা তাদের উন্নতির জন্য সঠিক পথ অবলম্বন করে, তাহলে একদিন দেখা যাবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যকে অতিক্রম করে তারা অনেক ঊর্ধ্বাসনে উঠতে পারবে। এই বলে প্রাবন্ধিক তাদের মনে বল এনে দেবার একটা মন্তব্যকে প্রকাশ করেছেন। প্রাবন্ধিক মনে করেন একদিন শূদ্র থাকা সত্ত্বেও শূদ্রত্ব থেকে সরে আসবে। অর্থাৎ শূদ্র বলতে যারা বর্ণ বিভেদ্যতায় শূদ্র বলে পরিচিত বা বংশানুক্রমিক যারা শূদ্র নামধারী, তারা কিন্তু তাদের কর্মের মধ্যে দিয়ে সেই শূদ্রত্ব অর্থাৎ শূদ্রের যা কর্ম, শূদ্রের যা অসহায়তা, সেখান থেকে উঠে এসে উন্নত বর্ণের পরিচয়ে পরিচালিত হবে তাদের কাজের দ্বারা। তাই তিনি বলেছেন সোশিয়ালিজম, এনার্কিজম, নাইহিলিজম প্রমুখরা এই বিদ্রোহের ধ্বজা। অর্থাৎ এই সমস্ত দার্শনিক মন্তব্য অনুযায়ী এই পথ অনুসরণ করে, অর্থাৎ নিজেদের লড়াই, নিজেদের প্রতিযোগিতা এবং নিজেদের নিজস্বতাকে দিয়ে তারা অর্জন করতে পেরেছে নিজেদের ঐতিহ্যকে। সেই ঐতিহ্য একদিন ভারতবর্ষের শূদ্ররাও নিশ্চয়ই সেই পথ অবলম্বন করে অবশ্যই নিজেদের মধ্যে কুক্ষিগত করতে পারবে। কোনো শূদ্র যখন তার সীমানাকে অতিক্রম করে নিজের মধ্যে শিক্ষার বিস্তার ঘটিয়ে নিজের সম্প্রদায়ের থেকে অনেক উঁচুতে উঠবার সুযোগ পায়, তখন কিন্তু সে তার জাতি, তার সম্প্রদায়ের মধ্যে বিশেষ কার্যকারিতা এনে দিতে পারে না। কারণ দেখা গেছে যে পৃথিবীর ইতিহাস বলছে যারা এই রকম মানমর্যাদার অধিকারী হতে পেরেছে নিজেদের শ্রমের দ্বারা বা একান্ত পরিশ্রমের দ্বারা, তারা কিন্তু ক্রমশ দেখা গেছে অন্যের দ্বারা, অর্থাৎ যারা উচ্চ স্থানে রয়েছে তাদের সমাজে তাকে অঙ্গীভূত করে নেওয়া হয়েছে। ফলে যারা সেই সমাজের মধ্যে অধঃপতিত তাদের মধ্যে কোনো লাভ আসেনি। ধরে নেওয়া যাক একটা সামান্য সমাজ থেকে যদি একজন ব্যক্তি অনেক উচ্চশিক্ষিত হয় এবং সে বিশেষ জীবিকার অন্তর্ভুক্ত হতে পারে, অনেক অর্থ উপার্জন করতে পারে, অনেক মান সম্মানের অধিকারী হতে পারে, তখন তাকে উচ্চ সমাজ গ্রহণ করে নিলে নিম্ন সমাজ অর্থাৎ সে যে সমাজ থেকে উঠে এসেছে সেই সমাজের মানুষ কিন্তু তার দ্বারা উপকৃত হয় না। ফলে তারা যে স্তরে ছিল সেই স্তরেই থেকে যায় এবং সেখানে আবার দেখা গেছে যে উচ্চ স্তরের মধ্যে যারা অধঃপতিত, যারা বিশেষভাবে নিজেদেরকে বড় স্থান দখল করাতে পারেনি বা যারা আবর্জনা স্বরূপ, তাদেরকে সেই নিম্ন সমাজের মধ্যে পতিত করা হয়েছে। সুতরাং নিম্ন সমাজে বা নিম্ন পরিসরের মধ্যে যারা থাকে তারা চিরকাল সেই একই অসহায়তার মধ্যে ডুব দেয়। এই প্রসঙ্গে প্রাবন্ধিক উদাহরণস্বরূপ বলেছেন সারথীকুল, দাসী সমাজ, এদের তো কোনো উপকার হয় না। অর্থাৎ তাদের সমাজ থেকে যখন কেউ উন্নত স্তরে পৌঁছে যায় সে কিন্তু আর নিম্ন দিকে তাকাবার সুযোগ পায় না, কারণ উচ্চ সমাজ তাকে সাদরে গ্রহণ করে। সুতরাং তাদের সেই অধঃপতনের পর্ব সেইভাবেই চলতে থাকে। এই প্রসঙ্গে প্রাবন্ধিক নিজের মনের দুঃখকে প্রকাশ করেছেন। প্রাবন্ধিক বলেছেন বেশ্যাপুত্র নারদ এবং বশিষ্ঠ, দাসীপুত্র সত্যকাম, অজ্ঞাত পিতা দ্রোণ, কর্ণ প্রমুখরা এমনই অবস্থার পরিণতিতে নিমজ্জিত হয়েছিল। প্রাবন্ধিক মনে করেন যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে পরে মানুষ উন্নত স্তরে উন্নীত হতে সহজেই সুযোগ পায় বা এগিয়ে যাওয়ার একটা পরিশ্রুত রাস্তা খুঁজে পায়। তাই তিনি বিশ্বের ইতিহাসের দিকে তাকিয়ে বলেছেন যে ইরান বিদ্বেষ গ্রিক, কার্থেজ বিদ্বেষ রোম, কাফের বিদ্বেষ আরব জাতি প্রমুখরা তাদের এই বিদ্বেষের মধ্যে দিয়ে অর্থাৎ অন্যকে অতিক্রম করে যাওয়ার লড়াইয়ের মধ্যে দিয়ে তারা একদিন অনেক বড় হতে পেরেছে এবং নিজেদেরকে স্বপ্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছে।
সুতরাং ভারতবর্ষের শূদ্ররাও যদি একদিন এইভাবে নিজেদেরকে লড়াইয়ের মধ্যে দিয়ে, প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আগিয়ে নিয়ে যায়, তাহলে অবশ্যই তারা নিজেদের স্থান দখল করতে পারবে এবং যথাস্থানে তারা নিজেদেরকে আধিপত্য বিস্তার করবার সুযোগ লাভ করবে। এরপরে প্রাবন্ধিক যে স্তরটিকে আলোচনা করেছেন সেটি অত্যন্ত তাৎপর্যময় এবং ভাব সম্প্রসারণের মাধ্যমে ব্যাখ্যার যোগ্য। সেটি হলো স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক, যেটি আমি প্রবন্ধ আলোচনা করবার শুরুতে বলেছিলাম। এবার নিশ্চয়ই সকলেই বুঝতে পারছো আমি কোন প্রবন্ধ আলোচনা করতে গিয়ে এই পংক্তিটি বলেছিলাম। এই পংক্তিটি কিন্তু খুব তাৎপর্যময় এবং বারবার বিভিন্ন জায়গায় এই পংক্তিটিকে উল্লেখ করে প্রশ্ন আসে। এই পংক্তির যদি সঠিক ব্যাখ্যা করা যায়, অনেক অনেক বেশি কথা লেখা যায় এবং অনেক অনেক বেশি কথা বলা যায়। আমি সংক্ষিপ্ত আকারে সেটিকে ব্যাখ্যা করব, তোমরা একটু শুনলে আশা করি সেটা বুঝতে পারবে এবং সেটাকে লেখার যোগ্য বলে মনে করবে। স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষা। মানুষ নিজের স্বার্থ লাভের জন্য সদা সচেষ্ট থাকে। স্বার্থ বিভিন্ন রকমের হয়, কখনো বা কুপন্থী, কখনো বা সুপন্থী। সেই স্বার্থ লাভের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সামাজিকতা বা পারিপার্শ্বিকতাকে ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থের কথা মানুষ বেশি করে মাথায় রাখে। কিন্তু ব্যক্তি স্বার্থের শুধুমাত্র কামনা থাকলে, যদি সামাজিক স্বার্থকে বা পারিপার্শ্বিক স্বার্থকে আমরা গুরুত্ব না দিই, তাহলে ব্যক্তি স্বার্থ কিন্তু বেশি দিন ধরে রাখা যায় না। যদি আমরা সমাজের সকলের স্বার্থকে উপলব্ধি করি বা গুরুত্ব দিই, তাহলে কিন্তু ব্যক্তি স্বার্থ অনায়াসেই অর্জন করা যায়। অর্থাৎ ব্যক্তির স্বার্থের মধ্যে দিয়ে সমাজের স্বার্থ বা পারিপার্শ্বিকতার স্বার্থ লাভ হয় না। তাই ব্যক্তি স্বার্থকে শুধুমাত্র একটি নিকৃষ্ট ভাবনার অন্তর্ভুক্ত করা যায়। সেইটা দিয়ে চিরদিন বা বেশি দিন নিজেদেরকে সুগঠনের মধ্যে আমরা ধরে রাখতে পারি না। ফলে যদি আমরা সামগ্রিক স্বার্থ বা সকলের স্বার্থের মধ্যে দিয়ে নিজের স্বার্থকে উপলব্ধি করবার চেষ্টা করি, সেই স্বার্থ কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয়। ভারতবর্ষের শাসন প্রণালীর দুটি দিক সাধারণত দেখা যায়, একটি কঠিন দিক, একটি কোমল দিক। পাটলিপুত্র ধ্বংস হওয়ার পর থেকে আমরা সাধারণত কঠিন দিকের সেই শাসন ব্যবস্থাকে আর লক্ষ্য করতে পারিনি। আমাদের দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী বিদেশের বাজারে বিক্রি করতে গিয়ে সেখান থেকে বহুবিধ শক্তির আধার আমরা আমাদের দেশের মধ্যে আনয়ন করতে সক্ষম হয়েছি। এর মধ্যে দিয়ে দেশের শাসন প্রণালীর যে কোমল দিক বা যে প্রচেষ্টাজনিত পথ, সেইটি কিন্তু উন্মুক্ত হয়েছে এবং আমাদের তাতে ভীষণভাবে লাভের আসন দখল করা সহজ হয়েছে। প্রাবন্ধিক উল্লেখ করেছেন, মননশীল বলিয়াই আমরা মানুষ। অর্থাৎ মানুষের একটা মন আছে, সেই মন দিয়ে মানুষ ভালো হিত কর্ম সাধন করবার জন্য সদা সচেষ্ট হতে পারে এবং সেই মন দিয়ে মানুষ সব কিছুকে বিবেচনা করে তার বিবেচনাটিকে সঠিক পথে অগ্রসীল করতে পারে। সেই জন্যই তিনি একটি ভীষণ উল্লেখযোগ্য এখানে পংক্তিকে উল্লেখ করেছেন, যেটি হলো, ভুল করুক ক্ষতি নাই, সকল ভুলই আমাদের শিক্ষক। তাহলে ভুলের মধ্যে দিয়ে মানুষ যে শিক্ষা অর্জন করে, সেই শিক্ষা কিন্তু দৃঢ় হয়, সেই শিক্ষা অত্যন্ত কঠিন হয়, শক্ত হয় এবং সেই শিক্ষা মানুষের কাছ থেকে সহজে সরে যেতে পায় না। আমরা যখন একটা বড় ভুল করি, সেই ভুলটা কিন্তু আমাদের চিরজীবনের জন্য স্মরণে থাকে এবং সেই ভুলের পথে আমরা কিন্তু আর অগ্রসীল হই না। ফলে আমাদের সঠিক পথ অবলম্বন করার সঠিক দিকটি আমরা খুঁজে পাই। যে কিনা ভুল করে না, চিরকাল সঠিক পথেই কর্মকে সাধন করে, সে কিন্তু সঠিক পথের অনুসন্ধানটি কতটা গুরুত্বপূর্ণ বা কতটা সঠিক তার নির্ণয় করতে গিয়ে সে ভুল করে বসে বা সে নিজেকে ভ্রান্তির মধ্যে দিয়ে আগিয়ে নিয়ে যায়। সুতরাং ভুল করার মধ্যে দিয়ে আমাদের নূতন শিক্ষা এসে হাজির হয় এবং সেই শিক্ষা আমাদের মেরুদণ্ড স্বরূপ আমাদের চিরজীবন চলার পথকে মসৃণ করতে পারে। যে সমস্ত শাসক স্বেচ্ছাচারী, তাদের কাছে বিজিত সম্প্রদায় কিন্তু বিশেষ শত্রু হয় না, কারণ তারা জানে যে আমরা যে শাসন প্রণালী চালাই, সেই শাসনের মধ্যে দিয়ে যারা বিজিত, তারা আমাদের কোনোদিনই কোনো কালেই কিছু এমন ক্ষয়ক্ষতি সাধন করতে পারবে না। কিন্তু যেখানে প্রজাতান্ত্রিক শাসন, সেখানে বিজিত এবং বিজয়ীর মধ্যে ব্যবধান অনেক। অর্থাৎ প্রজার মঙ্গল সাধন করবার জন্য যেখানে শাসন কার্য পরিচালিত হয়, সেই ক্ষেত্রে যখন দেখা যায় যে কেউ পরাধীন,
সেই পরাধীনের উপর কিন্তু শাসকের একটা শত্রুতা বা ক্রোধ তাড়িত হয়। কিন্তু যেখানে দেখা যায় যে রাজা স্বেচ্ছাচারী বা শাসক স্বেচ্ছাচারী, সেখানে কিন্তু সেই বিজিত বা যারা পরাস্ত হয়েছে তাদের প্রতি তার কিন্তু কোনো রকম বিদ্বেষ থাকে না, কারণ সে তার নিজের মতো করে শাসন প্রণালীটাকে চালাবে এবং চালিয়ে যায় দীর্ঘদিন ধরে। ফলে তার যে তারা কোনো ক্ষয়ক্ষতি সাধন করতে পারবে না বা তার জন্য তারা যে বিশেষ গলার কাটা হবে না, সেটাকে সে উপলব্ধি করে। সুতরাং তাদেরকে সে বিশেষ শত্রু বলে মনে করে না। সেজন্যই প্রজাতন্ত্রী রোম অপেক্ষা সম্রাট পরিচালিত রোমে প্রজারা অধিক সুখ পেয়ে থাকে। প্রাবন্ধিক মনে করেছেন ইংরেজরা ভয় পাচ্ছে, ভারতবর্ষ ছেড়ে হয়তো তাদের একদিন চলে যেতে হবে। কিন্তু প্রাবন্ধিকের দৃঢ় বিশ্বাস, ভারতবর্ষ ছেড়ে চলে গেলেও তারা যে সকল সুযোগ সুবিধা নিয়ে ভারতবর্ষে এসে হাজির হয়েছিল, অর্থাৎ তাদের স্বজাতির সমর্থন, তাদের মধ্যে শিল্পবোধ, বাণিজ্য বোধ ইত্যাদিগুলোকে যদি তারা সক্রিয় রাখে, তাহলে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের মতো বহু দেশই তাদের পরাধীনতায় চিরকাল বন্দী থাকতে পারে। কারণ তাদের নীতি নৈতিকতার যে সূত্রপাত দিয়ে তারা ভারতবর্ষকে দখল করেছিল, সেই নীতি নৈতিকতা কিন্তু সক্রিয় এবং চিরকালীন বাস্তবতার সেটা একটা পরিণতি। সুতরাং সেইটাকে যদি তারা ধরে রাখে, সেটাকে যদি তারা হারাতে না চায়, তাহলে পরে ভারতবর্ষ থেকে বিতাড়িত হওয়া বা ভারতবর্ষের মতো অন্যান্য দেশকে অধিকারের সীমানায় নিতে না পারার মতো কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই ছিল প্রবন্ধের মূল বিষয়বস্তু। প্রবন্ধখানি আপেক্ষিকভাবে পড়লে হয়তো অনেক অনেক জায়গায় অনেক কঠিন বিষয় বলে মনে হয়, কিন্তু যদি এই আলোচনাটিকে শোনা যায়, আমি যদিও বা প্রবন্ধ অনেক বড় হবে বলে, আলোচনা অনেক বড় হচ্ছে বলে বিশেষ উদাহরণস্বরূপ উল্লেখ করতে পারিনি, তবুও যতটা সহজ সরলভাবে বলা সম্ভব সেটা বলবার চেষ্টা করেছি। এরপরে অন্য কোনো ভিডিও তোমাদের প্রয়োজন থাকলে আমাকে জানিও। আশা করি সেগুলো তোমাদের কাছে পরিবেশন করতে পারবো এবং তোমাদের পরীক্ষার জন্য বা পড়াশোনার জন্য সহযোগিতার হাত বাড়াতে পারবো। এই বলে এই ভিডিওটি শেষ করলাম।